চেন্নাইয়ের একটি হোটেলের কাজ শেষ করে ঈদের ছুটি কাটাতে দেশের বাড়ি গিয়েছিলাম। কদিন যেতে না যেতেই ঠিকাদার ফোন করে বলল কিছুদিনের মধ্যে উড়িষ্যার বন্ডামুন্ডায় পৌঁছাতে হবে। সেখানে একটা কাজ পেয়েছে যার হাজিরি অনেক। কিছু হেল্পার মিস্ত্রিদের নিয়ে যেন সঠিক সময় মতো ওখানে পৌঁছে যাই। আসলে ঠিকাদার আমাকে খুব ভরসা করত, আমার কাজের দায়িত্ব আমার উপরে ছেড়ে অন্যত্র কাজ দেখাশোনা করত। সপ্তাহে একটি দিন আসতো সাপ্তাহিক মাইনে দিতে আর কাজের খোঁজ খবর নিতে। ঠিকাদারকে দেওয়ার কথা অনুযায়ী আমি সময় মতো আমাদের গ্রামের 7 জন হেল্পার মিস্ত্রিকে নিয়ে উড়িষ্যার বন্ডামুন্ডায় পৌঁছাই। রাউরকেল্লা থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বন্ডামুন্ডা। রেল কলোনি হতে কয়েক কিলোমিটার পেরিয়ে গ্রাম। গ্রামে বাঙালি উড়িয়া দুটোই রয়েছে। দীর্ঘদিন একসাথে থাকার ফলে উভয়ের ভাষা বুঝতে কোনো অসুবিধা হয় না তাদের। সেখানে একটি ছোট বাড়ির কাজ পেয়েছে ঠিকাদার। যার বাড়ি হবে, তিনি বাঙালি, নাম পবন বিশ্বাস। বাড়ি কলকাতার এদিকে কালিয়াগঞ্জ বলে একটি জায়গায়। কিন্তু তার বাবা বহুদিন আগে কাজের সন্ধানে গিয়ে ওখানে স্থায়ীভাবে রয়ে গিয়েছিলেন। গ্রামের মধ্যে পবন বিশ্বাসের খুব বড় বাড়ি, সেই বাড়িতে তিনি একাই থাকেন। শুনলাম প্রায় 2 বছর আগে মাত্র কয়েক মাসের ব্যবধানে ওখানে ওনার বৌদি, বাবা ও মা পরপর মারা যায়। পবনবাবুর দাদা এরপরে ঘর ছেড়ে চলে যায়, তার আর কোনো খোঁজ নেই। বাড়ির পেছন দিকে কয়েক বিঘা জমি পেরিয়ে মাঠ তথা চাষের জমি এবং পুকুর। এই বিশাল সম্পত্তির মালিক একমাত্র পবনবাবু। আসলে কেউ না থাকায় এই সম্পত্তির মালিকানা তারই হাতে। বছরের পর বছর পড়ে থাকা এই সম্পত্তি থেকে আয়ের উদ্দেশ্যে তার ইচ্ছে হয়েছে কিছু সংস্কারের কাজ করা। কাজটা যা শুনলাম তা হলো মাঠের মাঝে একটা ছোট বাড়ি বানাতে হবে পাহারাদারদের জন্য, যে পাহারাদার মাঠের ফসল এবং পুকুরের মাছের পাহারা দেবে। খুব অল্প দিনের কাজ, বেশি হলে 2-2.5 মাস লাগবে। অবাক হয়েছিলাম এত ছোট কাজ ঠিকাদার নিতে রাজি হলো কি করে। পরে শুনেছিলাম মালিক নাকি অনেক বেশি টাকা দিতে চেয়েছিল তাকে, তাই আমাদেরও হাজিরি বেশি দেবে ঠিকাদার। এসব নিয়ে আর মাথা ঘামায়নি। যাই হোক, ঠিকাদার ও আমার সাথে বিভিন্ন কথাবার্তা সেরে পবনবাবু কিছু অদ্ভুত শর্ত চাপালেন। যেমন কাজ শেষ না হওয়া অবধি মিস্ত্রিরা অন্য কোথাও যাবে না, মাঠের ওখানে সেট করে ঘর বানিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এর যে অদ্ভুত শর্ত দিল, আমাদের পুকুরের জল স্পর্শ করার তো দূরের কথা, পুকুরের কাছে কাউকে যাওয়া যাবে না। মাঠ পেরিয়ে গ্রামের রাস্তায় সরকারি কল থেকে জল নিয়ে সব কাজ করতে হবে। অদ্ভুত শর্ত মেনে আরম্ভ হলো আমাদের সেটের কাজ। কিন্তু একটা সমস্যায় পড়লাম, আমাদের রাজমিস্ত্রি লেবাররা বাড়ির কাজ করবে, নিজেদের জন্য রান্না বান্না করবে, নাকি রাজদূত থেকে জল বইবে? কারণ ইট ভেজানো বালি, সিমেন্ট, মশলা মাখানো ছাড়াও রান্নার জল, খাওয়ার জল, স্নানের জল এবং বাথরুমের জন্য অনেক জলের প্রয়োজন। আমার হলো ভারী মুশকিল। তাও বহু কষ্টে এলাকার একজন হেল্পারকে জোগাড় করলাম, রাজি করালাম জল পাওয়ার কাজ করতে। শুধু জল পাওয়ার কাজে রোজ সারাদিন তাকে রাখতে হতো মাইনে দিয়ে। মাঠের পাশে পুকুরটা বেশ বড়, জলের টইটুম্বুর না হলেও অনেকটা জল ছিল, তবে বহুদিন ব্যবহার না হওয়ায় চারপাশে ঝোপ জঙ্গল। পুকুরটিকে এলাকার লোক বেশটা পুকুর বলে, কারণ পবন বিশ্বাসের বাবা নাকি বেশলাদের কাছ থেকে কিনেছিলেন এই পুকুর। পুকুর পাড়ে বড় গাছগুলোতে কয়েকটা খেজুর আর বাবলা, আর এক পাড়ের কোণে একটা বিশাল অশ্বত্থ গাছ। তার ডালপালাও পুকুরের দিকে অনেকখানি এগিয়ে গিয়েছে। দুদিকে পাড়ের নিচে এক সময় সিঁড়ি বাঁধানো ছিল, এখন সিঁড়ি ভেঙে সেখানে আগাছা আর শ্যাওলায় ভর্তি। যাই হোক, যথারীতি থাকার ব্যবস্থা করে বাড়ির কাজ আরম্ভ হলো। ভিত খোঁড়া, সলিং, ভিত ঢালাই, এই সমস্ত কাজ পর্যন্ত খুব ভালোভাবেই চলল। রাতে শোবার সময় আমার মনে হতো আমাদের সেটের বাইরে যেন কেউ চলাফেরা করে। কখনো অস্পষ্ট কিছু কথা কানে আসতো, কিন্তু বাইরে এসে কাউকে দেখতে পেতাম না। একদিন রাতে সবাই যখন শোবার ব্যবস্থা করছিল, তখন হঠাৎ পুকুরের দিক থেকে ভেসে এলো একটি শিশুর তীব্র কান্নার আওয়াজ। একবার, দুবার, তৃতীয়বার কান্নার আওয়াজ উঠেই থেমে গেল। মনে হলো কেউ যেন তার মুখ চাপা দিয়ে কান্না থামিয়ে দিল। আমাদের এক রাজমিস্ত্রি গোলাম, ও বেরোতে যাচ্ছিল। আমি বললাম, দাঁড়া, একা যাস না, রাত অনেক হয়েছে, আমিও যাবো তোর সাথে। ব্যাপারটা বোঝার জন্য গোলামকে সাথে নিয়ে বাইরে আসতেই পুকুরের জলে ছপাত করে একটা শব্দ হলো। কেউ যেন কোনো বস্তু পুকুরের জলে ছুঁড়ে ফেললো। তারপর সব চুপচাপ। দুজনে ফিরে এলাম, বাকিদের আশ্বস্ত করে শুয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভাঙে। রাতের ঘটনাটা মনে হতেই আমি উঠে একাই পুকুরের দিকে আসি। ঝোপঝাড় সরিয়ে পাড়ে উঠতেই নজর যায় উল্টো পাড়ের ভাঙা সিঁড়িতে 2 পায়ের মাঝে মুখ গুজে বসে থাকা এক মহিলা। এত ভোরে একজন মহিলা এখানে একা এসেছে ভাবতে ভাবতে মুহূর্তের মধ্যে সেই মহিলা উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল জলে। তারপর জলকে উথাল পাথাল করে দিয়ে সাঁতরে এগিয়ে চলল মাঝ পুকুরের দিকে। ভোরের অস্পষ্ট আলোতে দেখতে পেলাম মাঝ পুকুরে ভাসছে একটা শিশুর দেহ। আমি ভয় পেয়ে নিঃশব্দে দ্রুত ফিরে আসি। ঘরে তখন বাকিরাও ঘুমোচ্ছে। কাউকে কিছু না জানিয়ে আবার শুয়ে পড়ি। ওই দিন মাঝরাতে প্রচন্ড এক শব্দে সবার ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে এসে যা দেখি তাতে চমকে উঠি। কারো মুখে কোনো কথা বের হয় না। আমরা দেখলাম ওই কদিনে যতখানি ইটের গাঁথুনি আমরা তুলেছিলাম, সেই গাঁথুনি পুরোটাই ভেঙে পড়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট, সিমেন্ট। হেল্পার শফিকুল বলল, বাবু ভাই, এ কি হলো গো? ঝড় জল নেই, কি করে 4 দিনের গাঁথুনি ভেঙে পড়লো বলতো? আমি কোনো জবাব দিলাম না। আসলে
সবাই কাঁচা ঘুম থেকে উঠে ঘাবড়ে গিয়েছি। যাই হোক, পরের দিন আবার নতুন করে সব গাঁথা হলো। এভাবে কিছুদিন কাজ এগোলো। একদিন আমার কাজ বন্ধ ছিল, সিমেন্টের গাড়ি আসেনি। গাড়িটা নাকি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়েছে, তাই সেদিন সিমেন্ট আসার সম্ভাবনা নেই বলে আমরাও কাজ শুরু করিনি। সবাই মিলে দেশের বাড়ির গল্প করছিলাম। হঠাৎ শফিকুল বলল, বাড়ির মালিক ঠিকাদার কেউ তো নেই, ওরা দেখতে আসছে নাকি আমরা কি করছি? চলো আজ সবাই মিলে পুকুরে গোসল করে আসি। পুকুরে খুব বেশি জল নেই, ছিপ না থাকলেও কিছু মাছ ঠিক ধরা যাবে, কিন্তু বেলা ভাত মাছের ব্যবস্থা হয়ে যাবে। আমি মানা করলেও ওরা নাছোড়বান্দা। সবাই গেলাম একসাথে, বেশ্যা পুকুরে গোসল করতে শুরু করলাম। ওখানে জলে নেমে গায়ে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎই এক কাণ্ড করে বসলো শফিকুল, একেবারে মাঝ পুকুরে চলে গেল। বয়সে ছোট বলে একটা ছেলে মানুষই ভাব ছিল ওর মধ্যে। বারবার মানা করতে সে আবার আমাদের দিকে সাঁতরে ফিরে আসতে লাগলো, কিন্তু এসেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ করলো। দেখলাম সে ডুবে যাচ্ছে। গ্রামের ছেলে, দিঘি পুকুর নদীতে গোসল করা যার অভ্যাস, এমন কাণ্ড দেখে আমি ধমক দিয়ে বললাম, এই ইয়ার কি হচ্ছে, ফিরাই। তাতেও সে সাড়া দেয় না। আমি আর গোলাম মিলে তাড়াতাড়ি সাঁতরে গিয়ে তাকে উদ্ধার করে ডাঙায় আনলাম। কিছুটা থিত হয়ে সে আমাদের জানালো, মাঝ পুকুরের ভেতর কেউ যেন তার পা ধরে নিচে টান দিচ্ছিল। কেউ ওর কথার গুরুত্ব না দিলেও আমি বুঝলাম বিশ্বাসবাবু কেন আমাদেরকে পুকুরে যেতে মানা করেছিল। সকলে মিলে ফিরে এলাম, তবে শফিকুল অসুস্থ হয়ে পড়ে রইল। 3 দিন তার জ্বর ছাড়েনি এবং বেশ কয়েকবার ঘুমের ঘোরে ভুলভাল বকছিল। ঘর ছেড়ে এত দূরে সে হয়তো এখানকার জল আবহাওয়া সহ্য হয়নি। একদিন রাতে খাওয়া দাওয়া করে আমরা শুতে যাব, এমন সময় আবার যেন কারো চলার শব্দ পেলাম। ভাবলাম নিশ্চয়ই কোনো বদলোক এসেছে সেই শিবারের মতো গাঁথনি ভাঙতে। আমি বাইরে এসে দেখি না, কাউকে দেখতে পাচ্ছি না। আবার শব্দও শুনতে পেলাম। এবার শব্দটা আসছে পুকুরের কাছে ঝোপঝাড়ের দিক থেকে। চারিদিকে খুটখুটে অন্ধকার। মনে হলো একটা অজানা ভয় মনে চেপে বসেছে। মোবাইলের আলো জ্বেলে এগিয়ে যেতেই নজরে পড়ল কে একজন দাঁড়িয়ে। 2-3 বার ডেকেও সাড়া না পেয়ে এগিয়ে যেতে লাগলাম। সেদিন ভোরে যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলা। অবাক হলাম, আবার ভয়ও পেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কে, এখানে কি করছেন, কিছু খাবেন? মেয়েটি মনে হয় বোবা, কোনো উত্তর পেলাম না। মুহূর্তে ভেসে এলো সেই শিশুর তীব্র কান্নার আওয়াজ। মাঝে মাঝে সেই মহিলা ঝোপঝাড়ের মধ্য দিয়ে ছুটে মিলিয়ে গেল অন্ধকারে। আর না, ফিরে আসলাম। কাউকে কিছু না বলে শুয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যেয় ওয়াশরুমের কাজ শেষ করে আমি মাঠের দিকে যাচ্ছিলাম। আজ যেন পুকুর পাড়টা একটু বেশি নিস্তব্ধ। পুকুর পাড়ে বড় গাছটার দিকে যেতেই কেমন যেন গাটা ছমছম করে উঠল। হায় আল্লাহ, এই কদিন কি হচ্ছে আমার সঙ্গে? এইসব ভাবতে ভাবতে নিহাত কৌতূহল বশত অসত্য গাছটার উপর দিকে তাকাতেই আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। একটা মানুষের পায়ের মতো কিছু ঝুলছে। ভালো করে দেখলাম বড় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলছে 2 দিন আগে দেখা সেই মহিলা। বাবারে বলে প্রায় ছুটতে ছুটতে সেটের কাছে এসে পড়ে হাঁপাতে থাকি। কাউকে কিছু জানাইনি, কারণ এই কথা শুনলে কেউ আর আমার সাথে থাকতে চাইবে না। কাজ বন্ধ হয়ে যাবে আর ঠিকাদার আমাকে ডেকে পাঠাবে। তাই নিজে প্রচন্ড ভয় পেলেও কাউকে কিছু বললাম না। সেদিন রাতে সারা রাতে ঘুমোতে পারিনি ভয় আর আতঙ্কে। বুঝলাম ওই পুকুর পাড়ে কোনো অশুভ আত্মা বা জিন আছে। পরদিন সকালে ঠিকাদারকে ফোন করে সব বললাম। উত্তরে ঠিকাদার বলল, কোনো বাকওয়াস করো না তো, কাজে মনোযোগ দাও। যাই ঘটুক, কাজ ঠিক মতো হওয়া চাই, বুঝছো? অগত্যা ভয় আতঙ্ক চেপে বাকিদের নিয়ে কাজ শুরু করলাম। বেশ কিছুদিন রাতে ঘুম হতো না। মনের মাঝে ঘুরপাক খেত অনেকগুলো প্রশ্ন। ওই মহিলা যদি মরে গিয়ে থাকে, তার বাড়ির লোকজন খোঁজ করতে আসছে না কেন? তারা কি জানতে পারেনি, নাকি যা দেখছি সবই মনের ভুল, নাকি ভূত বা আত্মা বা জিন? এভাবে কিছুদিন কেটে গেল। একদিন সন্ধ্যার পর যা ঘটলো তা বলে বোঝাতে পারবো না। সকলে সেটের ভেতরে বসে আছি, কেউ মোবাইল দেখছে, কেউ গল্প করছে, কেউ ব্যস্ত রান্নায়। তখন ওই রাত 9টা সাড়ে 9টা হবে। হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ। আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘরের বাইরে চলে আসি। এসে যা দেখলাম তা দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠি। দেখি সেই মহিলা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে সকলকে ডাকি, সকলকে বলি যে প্রাণপণে ঘর ছেড়ে পালা। মাঠ পেরিয়ে গ্রামের রাস্তার ধারে এসে সবাই বসে পড়ে হাঁপাতে থাকি। অন্যদের তুলনায় আমি বেশি ভয় পেয়েছি, কেননা আমি একমাত্র জানি একটু আগে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি সে জীবিত নয়, সে এক অশরীরী। সবাই কেন একসঙ্গে দৌড়েছিলাম জানি না, কিন্তু বোধহয় সবাই ভয় পেয়ে গিয়েছিল আমার চিৎকারে, তাই আমার সাথে দৌড় লাগিয়েছিল। ঠিক তখনই দূর থেকে শোনা গেল একটা শব্দ। বুঝলাম এই কদিনে লিন্টেল লেভেল অবধি যে গাঁথনি গাঁথা হয়েছে তা ভেঙে পড়েছে। সবাই বুঝতে পারলো পুকুর পাড়ে, এই মাঠে আর বাগান বাড়িতে কোনো অশরীরী আত্মা বা জিন আছে, নইলে এমনটা দুবার হয় কি করে? ওখানে আর কাজ করা যাবে না। না খেয়ে না ঘুমিয়ে সকালে যখন আমরা নির্মাণ স্থানে আসি, দেখি গাঁথনি ভেঙেছে, আর ভেঙেছে আমাদের থাকার ঘর, সেট, সবকিছু। আমাদের বাসন জিনিসপত্র সব ভেঙে চুরমার। সব ব্যাপারটা ঠিকাদারকে জানানো হলো। সে রাউল কেল্লায় ছিল, এলো দুপুরের পর। সব দেখে শুনে সে বিশ্বাসবাবুকে ফোনে জানালো যে
কাজ আর হবে না। বিশ্বাসবাবু প্রথমে চুপ করে রইল। এরপর অনেক আলোচনার পর ঠিক হলো আমাদের রাত্রে আর ওখানে থাকতে হবে না। আমরা একটু বেলার দিকে কাজ আরম্ভ করব আর বিকেলের আগে ফিরব বিশ্বাসবাবুদের বাড়িতে। ওখানে থেকেই কাজ শেষ করা হবে। আমি সবার সম্মতি নিলাম, জানালাম সেসব ঠিক আছে, কিন্তু এরপর যদি আর কিছু ঘটে তাহলে আমরা আর কাজ করব না। ঠিকাদার এবং মালিক দুজনেই রাজি হল। আমার মুখের কথা মিলে গেল। দুদিন যেতে না যেতেই আবার কিছুটা গাঁথনি ভেঙে পড়ল। এইভাবে কাজ করা সম্ভব নয়। বিশ্বাসবাবুকে জবাব দিয়ে হিসাব কিতাব চুকিয়ে আমরা চলে এলাম রাউলকেল্লায়। রাউলকেল্লায় স্টিল প্ল্যান্টের ভেতরে কাজের বরাত পেয়েছিলাম। বেশ কিছু মাস কেটে গেল ওখানেই। এখানে থাকলেও আমার মনটা পড়ে থাকতো কিন্তু আগের জায়গায়। সবসময় ভাবতাম ওখানে কেন এমন ঘটনা ঘটলো, আর ওই বাচ্চাটাই বা কে, আর ওই মহিলাটাই বা কে, কেনই বা এরকম হয়েছে আমাদের সাথে, কি চাই মহিলাটি, কেনই বা সে ওরকমটা করেছে আমাদের সাথে। দেয়াল চাপা পড়ে আমরাও তো মরে যেতে পারতাম, আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি। কিছু মাস পর এক ছুটির দিনে স্টিল প্ল্যান্টের কর্মী জামাল ভাইয়ের বাইক নিয়ে চলে এলাম বন্ডামুন্ডায় বিশ্বাসবাবুদের গ্রামে। মাত্র কয়েক মাসেই ওখানে জামাল ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এসে বিশ্বাসবাবুর দেখা পেলাম না। রাস্তা থেকে দূরে দেখলাম মাঠের মধ্যে থাকা ভাঙাচোরা একটা বাড়ি। কৌতূহল বশত গ্রামের ভেতরে গেলাম। ওখানে যে দোকান, আমরা দৈনন্দিন রান্নাবান্নার চাল ডাল নুন মালপাতি এসব কিনতাম, সেই দোকানে গেলাম। দোকানের বেঞ্চে বসে থাকা এক বাঙালি বয়স্ক মাতব্বরের সাথে এই গল্পটা শেয়ার করতেই পবনবাবুর প্রসঙ্গ উঠতেই তিনি আমায় যা বললেন তাতে আমি খুব অবাক হলাম এবং ভয়ও পেলাম। ঘটনাটি যেমন দুঃখের তেমনই ভয়ের। ওনার কাছ থেকে জানলাম পবন বিশ্বাসের বাবা গগন বিশ্বাস রেলের ঝাঁক ও লোহার ব্যবসা করে বহু টাকার মালিক। গত 3 বছর আগে বড় ছেলেকে বিয়ে দেয় দেশের বাড়ির দিকে বাদামতলা বলে একটা জায়গায়। মেয়ের বাবা খুব গরিব, এমন কিছু টাকা পয়সা না দিতে পারলেও মেয়ে শিক্ষিত এবং দেখতে ভালো বলে বউ করে আনা হলো। কিন্তু গগন ও তার স্ত্রী ছিল অর্থপিশাচ। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বৌমার উপর অত্যাচার শুরু হয়ে গেল। গগনের বড় ছেলে এবং পবন প্রতিবাদ তো দূরে থাক, বাবা মাকে উল্টে সমর্থন করত। বউটাকে ঠিক মতো খেতে দিত না, গাধার মতো খাটা দেওয়া কারণে মারধর করত। কিন্তু কবছরে একদমই বাবার কাছে পাঠায়নি। গ্রামের লোক সবকিছু জেনেও কিছু বলতে পারত না। গগনটা বড় লোক, বাসি লোক। তারা একদিন ভোরে ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশুকন্যাটিকে চুপি চুপি তুলে গলা টিপে মেরে পুকুরের জলে ছুঁড়ে ফেলে। গগনের বৌমা জানতে পেরে পুকুরে গিয়ে দেখে তার মেয়েটা পুকুরের জলে ভাসছে। গ্রামের মেয়ে তো সাঁতরে গিয়ে মেয়েকে তোলে, কিন্তু লাভ হয় না। বউটা বলে, আপনাদের তো মেয়ে নেই, তাই মেয়ের মূল্য আপনারা জানবেন না। আমার উপর অত্যাচার করে আমার মাকে কাঁদিয়ে এসেছেন, এইবার আমার মেয়েকে মেরে যে পাপ করলেন তার পাপের ফল আপনারা পাবেন। আমার মেয়েকে মারার প্রতিশোধ আমি নেবই, মরে কেঁদেও নেব। এর কদিন পরে বউটা পুকুর পাড়ে অশ্বত্থ গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর কদিন পর পুলিশের ভয়ে বড় ছেলে ঘর ছেড়ে পালিয়ে যায়। আজও তার খোঁজ নেই। কিছু মাসের মধ্যে বাড়িতে একের পর এক অঘটন ঘটতে থাকে। গগনের স্ত্রী পুকুরে স্নান করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পুকুরে ডুবে মরে যায়। একদিন গগন মাঠের কাছে দেখাশোনা করছিল। ঝড় জল আসায় অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়। তখনই গাছের একটা মোটা ডাল তার মাথায় ভেঙে পড়ে। পবন গিয়ে দেখে তার বাবা কাদামাখা অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে গ্যাঁজা বের হচ্ছে। গাছে দেখে সে হাত তুলে অস্ফুট গঙ্গানির শব্দে বলে, বড় বউ, বড় বউ। গগনকে আর বাঁচানো যায়নি। গ্রামের লোকদের ধারণা গগনের বৌমার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিচ্ছে সবার উপর। এই কয় বছরে কেউ আর ওই পুকুরের দিকে যায় না। অনেকেই নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছে, যার সঙ্গে আঁতকে উঠতে হয়। আমি সব শুনে জানতে চাইলাম, পবন বিশ্বাস সব জেনেও কেন ওখানে বাড়ি বানাচ্ছিল? উনি বললেন, ওইটাই ভুল বা নিয়তি। অনেক পুরনো ঘটনা বলেই পবন ভেবেছিল সব শেষ হয়ে গেছে। শেষ যে হয়নি তার প্রমাণ তোমরা পেয়েছ, শিক্ষাও নিয়েছ। পবনের শিক্ষা হয়নি, শেষেরও তো শেষ আছে। পবন আবার নতুন মিস্ত্রিদের দিয়ে ঘরটা শুরু করেছিল। এই তো কদিন আগে সন্ধ্যার দিকে ঘরের কাজ দেখতে গিয়েছিল পবন। অনুমান করছি কোনো কিছু একটা দেখে ভয় পেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে পরদিন সকালে মিস্ত্রিরা দেখে সদ্য 2 দিনের ইটের গাঁথা দেয়াল ভেঙে পড়ে আছে, আর তার নিচে চাপা পড়ে রয়েছে পবন বিশ্বাসের নিথর দেহ। গগনের বড় ছেলে আজও কোনো খবর নেই। জানি না সে বেঁচে আছে নাকি সেও অপঘাতে মরেছে। কথায় আছে, পাপ আর পাড়া চাপা থাকে না, একদিন না একদিন তা ফুটে বের হবেই। গগনের বৌমার চোখের জলের অভিশাপ গগনের বংশকে ধ্বংস করে দিয়ে গেল।